আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। কোষ ও কোষের গঠন, এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে মেডিকেল অ্যাডমিশনের যে ডাক্তাররা কোশ্চেন করে তাদের একটা মজার টপিক বা তাদের একটা আকর্ষণীয় টপিক হচ্ছে এই ডিএনএ। তাদের আকর্ষণীয় টপিকটা কি? ডিএনএ। কারণ তারা এই জিনিসগুলো নিয়েই কাজকর্ম করে, তো তাদের এই জায়গা থেকে এই জায়গাটা অনেক বেশি পছন্দ, অর্থাৎ ডিএনএ থেকে ভালোই প্রশ্ন আসে। তো আজকে মেডিকেল অ্যাডমিশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব ডিএনএ নিয়ে। সো চলো আমরা দেখি কি কি আলোচনা করব আজকে। ডিএনএ এই নামটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ডিএনএ ফুল মিনিং কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে কি ডিএনএ এর ফুল মিনিং, অর্থাৎ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? তো এই যে দেখতেছো এখানে অ্যাসিড, অ্যাসিড দিয়ে কি বোঝাচ্ছে? তার মানে ডিএনএটা কি অ্যাসিড নাকি ক্ষার? ডিএনএটা কি অ্যাসিড নাকি ক্ষার? কারণ ডিএনএ এর গঠনে যদি আমরা দেখি, এই যে ডিএনএ একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ভিতরের দিকে এ টি জি সি, এ টি জি সি, এই যে এগুলা দেখতেছো এগুলা কিন্তু ক্ষার, কিন্তু বাহিরের দিকে থাকে কি? ফসফেট, পি 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 পি, এগুলা কিন্তু ফসফেট অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থেকে ফসফেটটা আলাদা করে আসে ফসফেট অ্যাসিড, আর ভিতরে থাকে ক্ষার। তো ক্ষারও আছে অ্যাসিডও আছে, তাহলে ডিএনএটা আসলে কি? ভিতরের ক্ষারগুলা, দুইটা ক্ষার মিলে মিলে এটার গুণাগুণ কমে যায়, যার কারণে ফসফেট যে অ্যাসিডটা থাকে সেটা পাওয়ার বেশি থাকে, যার কারণে কিন্তু ডিএনএটা কিন্তু একটা অ্যাসিড। ডিএনএ কি? ডিএনএ একটা অ্যাসিড, এই কারণে নামের মধ্যেই আছে অ্যাসিড, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএটা কেন অ্যাসিড? কারণ অ্যাসিডটা আছে এখানে, ফসফেট অ্যাসিড থাকে। ডিএনএতে কি ফসফেট থাকে, যেটা কিনা ফসফরিক অ্যাসিড থেকে আসছে, ফসফরিক অ্যাসিড থেকে এই ফসফেটটা আসছে, যার কারণে এটা ডিএনএতে থাকার কারণে এই ডিএনএটা হচ্ছে একটা অ্যাসিড। নিউক্লিক কেন বলছে ডিএনএ কে? ডিএনএ কে নিউক্লিক বলছে কারণ এটা নিউক্লিয়াস থেকে আসছে, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত। ডিএনএটা কি? ডিএনএটা নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, যার কারণে এটা নিউক্লিক বলা হয়েছে। আর ডি অক্সিরাইবো বলতে কি বোঝানো হয়েছে? ডি অক্সিরাইবো বলতে বোঝানো হয়েছে ডিএনএতে একটা অক্সিজেন সরিয়ে ফেলা হয়। অর্থাৎ ডি মানে কি? ডি মানে নেগেটিভ, সরানো বা না বোঝাচ্ছে। অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন সরিয়ে ফেলা হয় বলে এটাকে ডি অক্সিরাইবো বলা হয়। এটা মূলত একটা সুগার, রাইবোজ সুগার থেকে এই রাইবো নামটা চলে এসেছে। তো ডিএনএ নাম থেকেই দেখো কত কিছু জানতে পারতেছি। আর ডিএনএটা মূলত কি হয়? ডিএনএটা মূলত ডাবল হেলিক্স হয়ে থাকে, ডাবল হেলিক্স। প্রত্যেকটা কথার মধ্যেই একটা করে এমসিকিউ লুকিয়ে আছে, তো তোমরা খুব সুন্দর করে নোট করে পড়বা। ডিএনএ কি? ডাবল হেলিক্স, অর্থাৎ এটা দ্বিসূত্র। এই যে দেখতেছো একটা সূত্র, এই যে একটা সূত্র আর একটা সূত্র, দুইটা সূত্র মিলে কিন্তু গঠন হয়েছে। আর আরএনএটা কিন্তু এরকম জাস্ট একটা সূত্র। আরএনএ কি? আরএনএ এক সূত্র, আরএনএ এক সূত্রক, কিন্তু ডিএনএটা হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক। ঠিক আছে? ডিএনএটা কি? ডাবল হেলিক্স বা দ্বিসূত্র। ডিএনএ কি? ডাবল হেলিক্স বা দ্বিসূত্র। ডিএনএ ক্ষেত্রে দেখো ডান থেকে বামের দিকে পেঁচানো থাকে, এটা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। ডিএনএটা কি? ডান থেকে বামে পেঁচানো। তোমরা এই ছবিটার দিকে তাকালে দেখতে পাবা ডান দিক থেকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাম দিকে আসতেছে। ঠিক আছে? ডান থেকে বামে পেঁচানো, ডান থেকে বামে পেঁচানো। এই হচ্ছে ডিএনএ এর মোটামুটি নাম থেকেই আমরা অনেক কিছু শিখে গেলাম। এবার আমরা যে জিনিসটা দেখব, ডিএনএটার মধ্যে আসলে থাকে কি।
এবার আমরা রাসায়নিক গঠনে আসবো ডিএনএ। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আসবে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মূলত নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর মধ্যে আমরা নামের কাছে কি পাইছি, ডিএনএ নামের শেষে নিউক্লিক অ্যাসিড পাইছি, তাই না? এই নিউক্লিক অ্যাসিডটা তিনটা বিষয় নিয়ে গঠিত হয়। নিউক্লিক অ্যাসিডটা কি কি বিষয়? তিনটা বিষয় নিয়ে গঠিত হয়। তিনটা বিষয়ের মধ্যে পেন্টোজ সুগার নিয়ে গঠিত হয়, নাইট্রোজেন বেস বেস মানে কি? নাইট্রোজেন বেস মানে কি? বেস মানে হচ্ছে ক্ষার। আরেকটা জিনিস কি থাকে, এই যে পি, ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ থাকে আর কি, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ থাকে। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। এই তিনটা জিনিস নিয়ে কি হয়, একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে। নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসটা দুইটা বিষয় নিয়ে গঠিত। নাইট্রোজেন বেস একটা হচ্ছে পিউরিন, নাইট্রোজেন বেসের মধ্যে আরেকটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে দুইটা ক্ষার থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনে থাকে থায়ামিন, সাইটোসিন। এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষার, বেস। এগুলো কি? নাইট্রোজেন বেস। এটা কি? পিউরিন, পাইরিমিডিন। অ্যাডেনিন, গুয়ানিন থাকে পিউরিনে কি থাকে? এজি। আর পাইরিমিডিনে থাকে টিসি। এই যে এখান থেকে অ্যাডেনিনটা দেখতেছো, এই অ্যাডেনিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, শর্করা বা গ্লুকোজ। যেহেতু পেন্টোজ সুগারও থাকে, ডিএনএ এর মধ্যে সুগার থাকে। সুগার মানে কি? শর্করা। অর্থাৎ শর্করার সাথে তুমি যদি একটা অ্যাডেনিন যুক্ত করো, সেটা হবে কি? নিউক্লিওসাইড। এটা মনে থাকবে, শর্করার সাথে যদি একটা অ্যাডেনিন যুক্ত হয় তাহলে কি হবে? নিউক্লিওসাইড হবে। একইভাবে যদি শর্করা প্লাস অ্যাডেনিন প্লাস ফসফেট অ্যাসিডও থাকে, সেক্ষেত্রে এটা কি হবে? সেক্ষেত্রে হবে নিউক্লিওটাইড। কি হবে? নিউক্লিওটাইড। অর্থাৎ তিনটা বিষয় যুক্ত থাকলে টাই মানে কি? তিনটা বিষয় থাকবে। অর্থাৎ কি? শর্করা, অ্যাডেনিন আর পিএ, এই তিনটা জিনিস থাকলে হবে কি? নিউক্লিওটাইড। আর শুধু শর্করার সাথে অ্যাডেনিন যুক্ত থাকলে হবে নিউক্লিওসাইড। এটা মনে রাখবা। আর ডিএনএটা অবশ্যই নিউক্লিওসাইড, একটা গ্লাইকোসাইডিক বন্ধন। সো এখানে এই পিউরিনের থেকে এ আসবে, আর পাইরিমিডিনের থেকে টি আসবে। এ আর টি কি করবে? বন্ধন গঠন করবে। এ আর টি, এই দুইটা ক্ষারকের বন্ধনটা কি হবে? ডাবল বন্ড হবে। আর এখান থেকে যদি জি আসে আর এখান থেকে সি আসে, গুয়ানিন আর সাইটোসিন, এদের মধ্যে বন্ধন হবে। এই বন্ধনটা হবে ট্রিপল বন্ড। সো আলটিমেটলি কি দাঁড়ালো? এ এর সাথে 2 বন্ধনে যুক্ত হবে টি, জি এর সাথে 3 বন্ধনে যুক্ত হবে সি। এই যে মাঝখানে দাগগুলা দেখতেছো, এখানেই কিন্তু সেগুলো এটি জিসি এভাবে করে কোডিং, এগুলোকে বলা হয় কোডিং করা থাকবে মাঝখান দিয়ে, এগুলোকে বলা হয় ক্ষার। আর এই বন্ধনগুলা এখানে এইভাবে থাকে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো এখানে সবগুলো বিষয়। এবার আমরা ডিএনএ এর কিছু ভৌত গঠন নিয়ে আলোচনা করব। এটা গেল রাসায়নিক গঠন, খুবই ইম্পর্টেন্ট। তোমরা নোট করে পড়লে এই ডিএনএ থেকে আর কিচ্ছুই পড়া লাগবে না, কিচ্ছুই না। খুব সহজভাবে ডিএনএ থেকে যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে আমি বলতেছি। আমার প্রত্যেকটা কথাই একটা করে এমসিকিউ, প্রত্যেকটা কথাই কি? একটা করে এমসিকিউ। এবার আমরা আসবো ভৌত গঠনে। ডিএনএ মানে আমরা জানি ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, দুইটা সূত্র থাকে, ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক। এই যে এখানে দেখতেছো, এই একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, এই দূরত্বটাকে কি বলা হয়? একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, এই দূরত্বটাকে কি বলা হয়? এই দূরত্বকে বলা হয় দুইটা সূত্রকের মধ্যকার দূরত্ব কত? এই দুইটা, এটা একটা সূত্রক, এটা একটা সূত্রক। এই দুইটা সূত্রকের মধ্যবর্তী দূরত্ব বা ব্যাস কত?
ব্যাস কত? ব্যাসটা মূলত হচ্ছে 2 ন্যানোমিটার। কত? 2 ন্যানোমিটার। মনে রাখবা ব্যাস কত ডিএনএ এর দুইটা সূত্রকের মধ্যে ব্যাস 2 ন্যানোমিটার। এই 2 ন্যানোমিটারটা ধরো কোশ্চেনে তোমাকে অ্যান্সারের অপশনগুলোতে বললো যে ডিএনএ 2 সূত্রকের মধ্যকার ব্যাস কত, অপশনে তুমি ন্যানোমিটার পাইলেই না, অ্যাংস্ট্রম দিয়ে আসলো। সেক্ষেত্রে কি হবে? সবসময় মনে রাখবা 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম। 1 ন্যানোমিটার কি 10 অ্যাংস্ট্রম, তাহলে 2 ন্যানোমিটারে কত হবে? আনডাউটেডলি 20 অ্যাংস্ট্রম হবে। তাহলে ব্যাস কত হবে? দুইটা সূত্রকের মধ্যকার ব্যাস কত হবে? 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এখন তোমার পরীক্ষার মধ্যে যেটাই দেখ তুমি কিন্তু খুবই ভালো মতো পারবা। কোশ্চেনে কিন্তু এভাবে দিয়ে দিতে পারে, 1 নম্বরে দেখলে 2 অ্যাংস্ট্রম, তারপরে ওইদিকে দেখলা তো ক নম্বরে তুমি তো ব্যাস তো জানো 2, এখন একক তোমার মনে নাই ন্যানোমিটার না অ্যাংস্ট্রম, 2 দেখে তুমি দাগায় দিলা, কিন্তু এখানে এককটা খেয়াল করলা না, তাহলে কি হবে? ক্রস, ভুল হয়ে গেল। অর্থাৎ সবসময় এককটা খেয়াল রাখবা। বা এরকম হতে পারে যে 20 ন্যানোমিটার, তুমি শুধু এটা পড়ছো একক দেখো নাই, তুমি দাগায় দিয়ে আসলে 20 ন্যানোমিটার, তাহলেও ভুল হবে। শুধু মাথায় রাখবা ব্যাস ন্যানোমিটারের ক্ষেত্রে 2, আর তার থেকেও ছোট একক হচ্ছে অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। 1 ন্যানোমিটারে 10 অ্যাংস্ট্রম। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। তারপর যদি আসো এখানে যদি দেখো প্যাচের এই যে একটা এতটুকু কি এতটুকু এতটুকু কিন্তু একটা প্যাচ, এই একটা প্যাচ খাইছে না, এই প্যাচটা কি? প্যাচটার মধ্যবর্তী কি? প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত? এই প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত বলো? এই প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত? 3.4 ন্যানোমিটার। 3.4 ন্যানোমিটার। এটাকে যদি অ্যাংস্ট্রমে কনভার্ট করি তাহলে কত হবে বলো তো? অ্যাংস্ট্রমে যদি কনভার্ট করি কত হবে? অ্যাংস্ট্রমে কনভার্ট করলে 34 হবে, 34 অ্যাংস্ট্রম। কারণ কি 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম আমরা জানি, তাহলে 3.4 কে যদি তুমি 10 দিয়ে গুণ দাও তাহলে কিন্তু 34 অ্যাংস্ট্রম আসবে। আর এই যে দেখতেছো এখানে একটা গর্তর মতো, এটাকে বলা হয় মেজর গ্রভ। মেজর গ্রভ। আর এখানে দেখতেছো ছোট গর্ত, সেটাকে বলা হয় মাইনর গ্রভ। এগুলো জাস্ট গঠন, ঠিক আছে। আর নিচের দিকে 5, এটা হচ্ছে 3। এখানে যদি তুমি 5 দাও এটার এন্ডিংটা হবে 3 প্রান্তীয়, আর এটাতে তুমি 3 দিলে এটার এন্ডিংটা হবে 5 প্রান্তীয়। এটা একটু জাস্ট মোটামুটি মাথায় রাখার জন্য আর কি বলা। তারপর দেখো এই যে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ডিএনএটার মূল কাঠামোটা আসলে কি, মূল কাঠামো, এই যে ডিএনএ স্ট্রাকচারটা গঠন হইলো এটার মূল কাঠামোটা আসলে কি, কি হবে এটা কাঠামো? এটা কাঠামো কি? জাস্ট দেখো দুইটা জিনিস নিয়ে কিন্তু এই ডিএনএটা গঠিত হয়। দুইটা জিনিস কি কি? সুগার, আমরা দেখতে এই যে ফসফেট অ্যাসিড আছে, আরেকটা কি সুগার ডিঅক্সি রাইবোজ, রাইবোজ সুগার কিন্তু আছে এখানে ডিএনএ নামের মধ্যে, ঠিক আছে, ভিতরে রাইবোজ সুগার আছে। তো ডিএনএ এর মূল কাঠামোটাই হচ্ছে সুগার এবং ফসফেট। তাহলে কি আরেকটা এমসিকিউ, মূল কাঠামো হচ্ছে সুগার এন্ড ফসফেট, এটা একটা এমসিকিউ লিখে রাখবা। তারপর আসো বোর্ডটা গ্রিন করি আরেকটু। ডিএনএ এর ভর সম্পর্কে আমরা জানবো। এই ন্যানোমিটার তো সব দেখলা, এগুলা কিন্তু খাতায় অবশ্যই নোট করে পড়বা। একসাথে যদি এতগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা লিখে রাখো, পরীক্ষার আগে জাস্ট চোখ বুলালে দেখবা ডিএনএ থেকে যেটাই আসতেছে তুমি সেটাই পারতেছো। তো সেক্ষেত্রে এখন যদি দেখো ডিএনএ এর ভরটা কত, ডিএনএ এর ভর, ডিএনএ এর ভর, ডিএনএ এর ভর কত? 10 to the power 6 to 10 to the power 9 ডালটন। 10 to the power 6 to 10 to the power 9 ডালটন। ডিএনএ এর ভর কত? 10 to the power 6 to 10 to the power 9 ডালটন। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ লেখো, সেটা হচ্ছে মুরগির ডিপ্লয়েড কোষে বা 2NA ডিপ্লয়েড, মুরগির ডিপ্লয়েড কোষের ডিএনএ এর কতটুকু থাকে? মুরগির ডিপ্লয়েড কোষের 2.5 পিকোগ্রাম ডিএনএ থাকে, পিকোগ্রাম ডিএনএ থাকে মুরগির ডিপ্লয়েড কোষে। ডিপ্লয়েড মানে কি? 2N। মুরগির ডিপ্লয়েড কোষে কি থাকে? মুরগির ডিপ্লয়েড কোষে
ডিএনএ থাকে 2.5 পিকোগ্রাম, ডিএনএ থাকে 2.5 পিকোগ্রাম। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে ডিএনএ কে একটা চক্রাকার রূপ দেওয়া হয়েছে। ডিএনএ কে কি চক্রাকার একটা রূপ দেওয়া হয়েছে, এরকম চক্রের মতো একটা রূপ দিচ্ছে ডিএনএ কে। সেই ডিএনএ চক্রাকার রূপ দেয় কে? চক্রাকার রূপ দেন ব্যারি কমনার। ব্যারি কমনার, এটা কে? একজন বিজ্ঞানী। চক্রাকার রূপ দেয় কে? ব্যারি কমনার। ব্যারি কমনার কে? একজন বিজ্ঞানী যিনি কিনা ডিএনএ এর এই দ্বিসূত্রক গঠনটা চক্রাকার একটা রূপ দেয়। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঢুকবো, সেটা হচ্ছে ডিএনএ এর কাজ। এই কাজ থেকে যে কি পরিমাণ এমসিকিউ আসে তোমরা জাস্ট কোশ্চেন সলভিং করতে গেলে দেখতে পাবা। কাজ খুবই গুরুত্বপূর্ণ, ডিএনএ এর কাজ খুবই গুরুত্বপূর্ণ, ডিএনএ এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ, ডিএনএ মার্কারে কি হলো, ডিএনএ এর কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি কাজ করে দেখো, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কি কাজ করে ডিএনএ? ডিএনএ ক্রোমোজোম এর গাঠনিক উপাদান হিসেবে কিন্তু কাজ করে। ডিএনএ কি করে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আর ডিএনএ কে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক বলা হয়। এই ডিএনএ এর মাধ্যমে কিন্তু এই ডিএনএটাই একটার প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের দিকে স্থানান্তরিত হয়। ডিএনএ কিন্তু কি হয়, কিভাবে স্থানান্তরিত হয়? রেপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ রেপ্লিকেশন। ডিএনএ তে কি হয়? রেপ্লিকেশনটা হয়। রেপ্লিকেশনটা হয় কিভাবে? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ রেপ্লিকেশন হয় কিভাবে? এই যে জিসি, এই জিসি এর জায়গায় এটি চলে আসলে কোডিং চেঞ্জ, এভাবে আস্তে আস্তে রেপ্লিকেট হয়। এই রেপ্লিকেশন হয়, ডিএনএ অনুলিপন হয়, ডিএনএ অনুলিপন হয়। তারপর ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক। এই রেপ্লিকেশন, এই ডিএনএ একটা মডেল প্রদান করছে কে? মডেল প্রদান করছে মডেল। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মিস গেছে, সেটা হচ্ছে ওয়াটসন আর ক্রিক। ওয়াটসন ও ক্রিক এই দুই বিজ্ঞানী ডিএনএ মডেল প্রস্তাব করার পরে কি পাইছে? নোবেল পুরস্কার পাইছে 1963 সালের দিকে নাকি, এরকম সালটা তোমরা দেখে নিও। তারপরে ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ এর একটা বিশেষ গুণ আছে, ডিএনএ হচ্ছে ভুলকে শুধরাতে পারে। অর্থাৎ আমরা মানুষরা ভুল করি, 500 বার ভুল করি, তাও শুধরাতে পারি না, কিন্তু ডিএনএ তার ভুলগুলো শুধরাতে পারে, ভুল ঠিক করতে পারে বা শুধরাতে পারে, ঠিক করতে পারে। ঠিক আছে, এখন এই যে কোডিং এ যদি কোনো ভুল হয়ে থাকে সেটা প্রুফ রিডিং এর মাধ্যমে ডিএনএ তার ভুলগুলো ঠিক করে ফেলতে পারে, কিন্তু আমরা মানুষরা কিন্তু আমাদের ভুলগুলো একদমই ঠিক করতে পারি না। এখন ডিএনএ জৈবিক সংকেতগুলো আছে, ডিএনএ তে আমাদের যে এই যে কোডিংগুলো দেখতেছো এগুলোকে একটা বলা হয় জৈবিক সংকেত। ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে জৈবিক সংকেত প্রদান করে। জৈবিক সংকেত প্রদান করে কাকে? জীবকে, আমাদেরকে, জীবকে। ঠিক আছে, এটা আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ডিএনএ আরেকটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই রেপ্লিকেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে ডিএনএ যে রেপ্লিকেশন হয়, এই রেপ্লিকেশন বাবল নামে একটা টার্ম আছে, বাবল। এই রেপ্লিকেশন বাবলটা দেখা যায় হচ্ছে ডিএনএ অরি অঞ্চলে। ডিএনএ এর একটা অরি অঞ্চল আছে, অরি অঞ্চলে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই নামে একটা অপশন আছে, যেটা কিনা দেখা যায় ডিএনএ এর অরি অঞ্চলে। ঠিক আছে, ডিএনএ এর অরি অঞ্চলে। আরেকটা আরএনএ সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য আছে। আরএনএ সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যটা মনে রাখবা, যেহেতু ডিএনএ আরএনএ প্রায় সেম একই জিনিস। আরেকটা আছে, আরো কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেই আমি। ডিএনএ কাজ শেষ, ডিএনএ কাজ যা পড়াইছি এগুলা থেকে আসবে। কিভাবে আসবে? নিচের কোনটি সঠিক নয়, নিচের কোন তথ্যটি ভুল, নিচের কোনটি
সত্য হলেও মিথ্যা নয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মেডিকেলে প্রচুর পরিমাণে আসে, যে কোশ্চেন করলে মাথায় ঘুরে যায় এক্সাম হলে। সো এই ধরনের কোশ্চেনগুলো এই কাজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসে। সো আর কিছু বিষয়, সেটা হচ্ছে পাইরিমিডিন যে বলছিলাম আমি, হ্যাঁ পাইরিমিডিনটা কি বলতো, একটু আগে যে বললাম পাইরিমিডিন, সেটা হচ্ছে নাইট্রোজেন বেসের একটা টার্ম, যেটাতে কি কি থাকে, থায়ামিন থাকে, সাইটোসিন থাকে। এখানে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল আরো একটা জিনিস থাকে ইউরাসিল। এটা কি ইউরাসিল? এই ইউরাসিলটা মূলত ডিএনএতে থাকে না, ডিএনএতে থাকে না, কিন্তু আরএনএতে থাকে। সরি, আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না, কিন্তু আরএনএতে থাকে। কিন্তু আরএনএতে আবার এই টি থাকে না, আরএনএতে থায়ামিন থাকে না। থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। অর্থাৎ আরএনএতে টি এর পরিবর্তে ইউ থাকে, ঠিক আছে? টি এর পরিবর্তে ইউ থাকে, যেটা কিনা এ এর সাথে বন্ডিং করে, ঠিক আছে? আরএনএতে এটা থাকে। আর লবঙ্গ পত্রের মতো একটা জিনিস দেখা যায়, লবঙ্গ পত্র, টিআরএনএ। এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। লবঙ্গ পত্রের মতো দেখতে কেমন? কোনটা? টিআরএনএ। আরএনএ অনেকগুলা প্রকারভেদ আছে, আরআরএনএ, তারপর এমআরএনএ, আরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে? এরকম অনেকগুলা প্রকার আছে। তো ওগুলো আমাদের জানার দরকার নেই, ওগুলো ইম্পর্টেন্ট না। বাট এখন পর্যন্ত যতগুলা কথা আমি বলেছি, প্রত্যেকটা কথা একটা করে এমসিকিউ। যতগুলা কথা আমি লিখেছি, প্রত্যেকটা কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিএনএ থেকে এই লেকচারটা যদি তোমরা জাস্ট নোট করে পড়ো, আই ডোন্ট থিঙ্ক আর কোনো ক্লাস করতে হবে বা আর কোনো বই পড়তে হবে। কারণ যদি এই ডিএনএতে হাত দেয় ডাক্তাররা, এর বাইরে কখনোই কোনো কোশ্চেন দিবে না, এটা ফর শিওর। ডিএনএ থেকে যদি ডাক্তাররা কোশ্চেন দিতে চায়, তাহলে এই টপিক বা এই আলোচনার বাহিরে যা যা আমি বলছি, এগুলোর থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নাই। এগুলো বাদ দিয়ে তুমি এক্সাম হলে যাইতেই পারবা না। এক্সাম হলে যাওয়া মানে তুমি ডিএনএ থেকে কোশ্চেন পারবা না, বুঝতে পারছো? সো আজকের এই লেকচারটা খুবই সুন্দর মতো করে নোট করে তোমরা পড়বা এবং সেগুলা রিভিশনের মধ্যে রাখবা, যেন ভুলে না যাও। এই যে সংখ্যাগুলা বললাম, এই সংখ্যাগুলা ন্যানোমিটার, ডালটন, এই ধরনের সংখ্যাগুলো যাতে মনে থাকে তোমার, ভুলে গেলে আবার নতুন করে পড়তে হবে। সো রিভিশনের মধ্যে থাকলে কিন্তু আর নতুন করে পড়তে হচ্ছে না। সো আজকে ডিএনএ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তোমরা যারা মন দিয়ে ক্লাসটা করছো, খাতায় নোট করে করে, তাদেরকে কনগ্রাচুলেশন। তোমরা ডিএনএ থেকে কোশ্চেন আসলে সেটা অবশ্যই পারবা। মেডিকেলে ডিএনএ থেকে এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই, আই থিঙ্ক সো। আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরো খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। কোষ ও কোষের গঠন চ্যাপ্টার থেকে আরো কিছু টপিক নিয়ে আমি সামনে ক্লাস দিব। তো তোমরা চোখ রাখো এবং আমার পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।